স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীতে জামায়াতে ইসলামী সহ 7 দলের বিক্ষোভ মিছিল, 3 দিনের কর্মসূচি ঘোষণা। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 98 ফিলিস্তিনির মৃত্যু, নিহত ছড়ালো 65,000। এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ আজ। শ্রীলঙ্কা জিতলে সুপার 4-এ যাবে লিটনরা। এবারে বিস্তারিত। 5 দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগে বিকেল 4:30টার দিকে নেতাকর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন। সমাবেশে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান অতিথি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিশেষ অতিথি হিসেবে এবং কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ বক্তব্য দেন। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফতে মজলিস। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে দলটি। এতে দলের মহাসচিব আহমদ আব্দুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেন। পিআর পদ্ধতি ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে ইসলামী আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপির সিনিয়র নেতারা বলেন দেশের 90% মানুষ তাদের পক্ষে, তাহলে পিআর পদ্ধতি মেনে নিতে তাদের সমস্যা কোথায়? পাশাপাশি বর্তমান সরকার বিএনপির পক্ষপাতিত্ব করছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশের জনগণ তা আদায় করে ছাড়বে। তিনি বলেন, জনগণ যদি পিআর সিস্টেমে নির্বাচন না চায় তাহলে ইসলামী আন্দোলনও দাবি করবে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন। ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেমে নির্বাচন দিতে গড়িমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য। জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে তিনি এই দাবি জানান। দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী রোববার সাক্ষীর জেরার দিন ঠিক করেছে আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার 47তম সাক্ষী হিসেবে বুধবার সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম। ওই সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন তিনি। জবানবন্দিতে নাহিদ ইসলাম কিভাবে কোটা সংস্কার আন্দোলন সরকার পতন আন্দোলনের রূপ নেয় তার বর্ণনা দেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আন্দোলনকারী ছাত্রদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদের ঘটনা ট্রাইব্যুনালকে জানান তিনি। যেহেতু এই সরকারের কাছ থেকে, তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী, ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান নাহিদ ইসলাম। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। চিফ প্রসিকিউটর জানান, ঐতিহাসিক প্রেক্ষাপটে নাহিদ ইসলামের জবানবন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা।
শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলাম প্রসিকিউশনের শেষ সাক্ষী। এরপর নিয়ম অনুযায়ী সাক্ষ্য দেবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সামগ্রীর 70% কেনাকাটা এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, স্বচ্ছ ব্যালট বক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ ও গানি ব্যাগ কেনা হয়েছে। চলতি মাসের মধ্যেই বাকি সামগ্রী পেয়ে যাবেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব। বলেন, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা আগামী নির্বাচনে ভোটার হতে পারবেন। এছাড়া প্রবাসীদের ভোটের জন্য একটি অ্যাপ লঞ্চ করা হবে শিগগিরই। এনআইডির মাধ্যমে অ্যাপস ব্যবহার করতে পারবেন প্রবাসীরা। দশটা আইটেমের আমাদেরকে ছিল, আমরা লোকাল পারচেস ছিল 2টা, 8টা, আর 2টা ছিল ইউএনডিপি সাপোর্টেড বিষয়। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70%, এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 528 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ে মোট 14টি হল ও একটি হোস্টেল রয়েছে, তার মধ্যে 5টি ছাত্রীদের এবং 10টি ছাত্রদের। এদিকে আজকে ছাত্রদল ও ছাত্র শিবির তাদের স্ব প্যানেল ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমাদান শেষে 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর ভোট গ্রহণের 24 ঘন্টা আগ পর্যন্ত প্রচার চালানো যাবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে প্রচারণায় নামেন প্রার্থীরা। ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিরাজি ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আশপাশের টং দোকান, চায়ের দোকান, খাবারের হোটেল এবং একাডেমিক ভবনের সামনের ছাউনিগুলোতে প্রচারণা চালান তারা। সমর্থন আদায়ে শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। টানা বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বেড়েছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচে রয়েছে। পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার 49 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে। নওগাঁয়ে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। এছাড়া শেরপুরের মহারাশি, ভোগাই এবং সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট 1432 বাংলার উদ্যোগে সিলেটের মীরাবাজারে শুরু হয়েছে 4 দিনব্যাপী মহালয়া উৎসব। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, প্রদীপ প্রজ্বলন, শ্লোক ও নৃত্যের মাধ্যমে উৎসব শুরু হয়। এটি উদ্বোধন করেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথনজি মহারাজ। তিনি দেবীপক্ষের সূচনায় দুর্গা দেবীকে আবাহন করেন এবং সকলের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা জানান। এ আয়োজনে রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, ধর্মসভা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, মাতৃসঙ্গীত প্রতিযোগিতা, ধামাইল প্রতিযোগিতা, বিভিন্ন সামাজিক কার্যক্রম ও বৃত্তি প্রদান। ট্রান্সফর্ম টু গ্রো এই থিম নিয়ে অনুষ্ঠিত হলো এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশন 2025-এর বার্ষিক সম্মেলন। এর উদ্বোধন করেন এসএমসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফ উদ্দিন নাসির। প্রতিষ্ঠানের সিইও তসলিম উদ্দিন খান কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য এসএমসি প্রোগ্রাম ডিভিশনের কর্মী ও ফার্মা ডিভিশনের সেলস কর্মীদের একসাথে কাজ করার পরামর্শ দেন। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফ উদ্দিন নাসির বার্ষিক লক্ষ্য অর্জনের জন্য এই বিভাগের সকল সদস্যকে অভিনন্দন জানান। আমাদের সাকসেস রেটটি অত্যন্ত উজ্জ্বল। আমরা 5 ইয়ার্সের যে স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি সেটা এসএমসি সেলসের আছে, এসএমসি প্রোগ্রামের আছে, এসএমসি ফার্মাসিউটিক্যালের আছে। আমি খুব হ্যাপি টু সি দ্য 3rd ইয়ার যখন ক্রস করেছে ফার্মাসিউটিক্যালের যেটা সেলসের টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু তারা অ্যাচিভ করেছে স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে।
আন্তর্জাতিক গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলা ও বোমা বর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৯৮ জন, আহত হয়েছেন আরও ৩৮৫ জন। এ নিয়ে ২০২৩ সালে শুরু হওয়া অভিযানে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৫,০৬২ জনে। বুধবার খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় নিহত হন ৭ জন। এছাড়া খাদ্য ও অপুষ্টিজনিত কারণে ৪ জনের মৃত্যু হয়েছে গাজায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ বছরে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৪৩২ জনের। এদিকে গাজা সিটি দখলে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। এ অবস্থায় এলাকাটি খালি করতে ৪৮ ঘন্টার জন্য নতুন একটি রাস্তা খুলে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দেখা করতে তার গ্রামাঞ্চলের বাসভবন চেকার্সে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই নেতার এই আলোচনায় প্রাধান্য পায় বাণিজ্য, ইউক্রেন ও গাজা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু। এর আগে বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের আয়োজিত এক রাজকীয় নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। সেখানে দেয়া ভাষণে বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন ব্রিটিশ রাজা। পাশাপাশি ইউক্রেনকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদের ইয়ামামা প্যালেসে এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহাসিক ও কৌশলগত দিকগুলো পর্যালোচনা করেন এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে শাহবাজ শরীফকে গার্ড অব অনার প্রদান করে সৌদি সরকার। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবে ৬১ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী অধিকার বিষয়ক সংস্থা ইউএন হাই কমিশনার ফর রেফিউজিস বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নৌকাটিতে মোট ৭৩ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। নৌকাডুবির পর তাদের মধ্যে ১৩ জন জীবিত আছেন, বাকি ৬১ জন এখনও নিখোঁজ। নৌকাটির যাত্রীরা সবাই সুদানের নাগরিক ছিলেন। এর আগে মঙ্গলবার সমুদ্রপথে সুদান থেকে লিবিয়া আসার পথে নৌকায় অগ্নিকাণ্ডে নিহত হন অন্তত ৫০ জন সুদানি শরণার্থী। জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় ২৪ জনকে। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর তথ্য অনুসারে কেবল গত বছরই ভূমধ্যসাগরে অন্তত ২,৪৫২ শরণার্থী মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একের পর এক দেশ। এবার আন্দোলন শুরু হয়েছে ফিলিপাইনে। সেখানে দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা। প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের। ফিলিপাইন সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাত ভয়াবহ দুর্ভোগ তৈরি করেছে। তবে এতে শুধু জনজীবন বিপর্যস্তই হয়নি, বরং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকেও সামনে এনেছে। প্রচণ্ড বৃষ্টিতে লাখ লাখ মানুষ যাত্রাপথে আটকে পড়েছে, রাস্তার গাড়ি ভেসে গেছে, শহরগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া ইঁদুরবাহিত রোগ লেপ্টোস্পাইরোসিস ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে। এমন পরিস্থিতিতে গোটা ফিলিপাইন জুড়ে দুর্নীতির অভিযোগে ক্ষোভ দেখা দিয়েছে। ফুটবল ছেলেদের সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। গত আসরে ভারতের কাছে 2-0 গোলে হেরে রানার আপ হয়েছিল বাংলাদেশ। এবার সেই ভুল করতে চায় না গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তাই প্রথম ম্যাচ থেকেই জয়ের লক্ষ্যে মাঠে নামবে যুবারা। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীতে জামায়াতে ইসলামী সহ 7 দলের বিক্ষোভ মিছিল, 3 দিনের কর্মসূচি ঘোষণা। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 98 ফিলিস্তিনির মৃত্যু, নিহত ছাড়ালো 65,000। এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ আজ। শ্রীলঙ্কা জিতলে সুপার 4-এ যাবে লিটনরা। ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।